আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিবডি টু দ্য ক্লাস। সবাই শুনতে পাচ্ছে তো না? জি স্যার। ওকে, ফাইন। তো আমরা এর আগে তোমাদের সাথে একদিন ক্লাসে এসেছিলাম, সবাই এদিন জয়েন করনি। তো সে থেকে পড়াশোনা আজকে থেকেই শুরু মূলত। এর আগে তোমাদের কোর্সের সম্পর্কে ইন্ট্রোডাকশন বইটা দিয়েছি, গ্রুপেও দেয়া আছে, দেখো। টেক্সট বুক হিসেবে আমরা যে বইটি ফলো করব সেটি লাইব্রেরিতে পাওয়া যাবে, লাইব্রেরি থেকে নিতে পারো অথবা কিনে নিতে পারো, যার জন্য সুবিধা হয়। তো এই কোর্সে আমরা দুইটি বিষয়ই থাকবে, থিওরিটিক্যাল পার্ট, ম্যাথমেটিক্যাল পার্ট, দুইটিই থাকবে। যেহেতু ফাইন্যান্সের কোর্স, দিস ইজ দ্য বেসিক কোর্স আর ফান্ডামেন্টাল কোর্স অফ ফাইন্যান্স। ফাইন্যান্সের একবারে বেসিক বা ফান্ডামেন্টাল কোর্স এটি। তো এখানে ম্যাথমেটিক্যাল পার্ট তো থাকবেই স্বাভাবিকভাবে। তো এই জন্য সবাই রেগুলার ক্লাস করবে, কেউ মিস করবে না। আর ক্লাসগুলির ভিডিও আমি আবার আপলোড করে দিয়ে দেবো ইউটিউবে, সবাই চাইলে পরেও আবার দেখতে পারবে। ওকে, so we want to start from the first chapter. This is the introduction to principles of finance. আজকে আমরা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। এর মধ্যে নাম্বার 1 ডেফিনিশন। কাগজ কলম আছে তো সবার হাতে কাছে? ইয়েস স্যার। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কোর্সের নাম কি বলো তো? ফান্ডামেন্টাল অফ ফিনান্স। জি, আজকে যেগুলি আমরা আলাপ করব টপিকগুলি দেখে নাও। টপিকস টু বি কভার্ড টুডে। Definition, principles, functions, okay, today we are going to cover the topics, definition, principles of finance, function of finance, objectives of finance, and area of financial management. ওকে, তোমরা আগে যারা বিজনেস পড়ে এসছো তাদের কিছু বিষয় হয়তো আইডিয়া আছে আগে থেকেই। এখন তো ইন্টারমিডিয়েট, তারপরে এসএসসি তেও ফাইন্যান্স ব্যাংকিং কোর্স রয়েছে। সো তোমাদের কিছু আইডিয়া থাকার কথা যারা ওই কোর্সগুলি পড়েছো। তো প্রথমত আমরা একটা এক্সাম্পল দিয়ে শুরু করতে চাই। সাপোজ সবাই তো এখন টুকটাক বিজনেস করতে চাই, অনেক স্টুডেন্টরা অনেক বিজনেস করে। তোমাদের মধ্যে কেউ করো কি কোনো বিজনেস বা এরকম কিছু? জি জি স্যার। ওকে, কোন ধরনের বিজনেস টাইপ বলো? আর টপিকস গুলো কি স্যার মিড টার্মের জন্য না পুরো সেমিস্টারের জন্য? আজকের ক্লাস না স্যার, এই টপিকস গুলো কি বলেছি? আজকের ক্লাস, আজকের ক্লাসে কি পড়বো সেটা। মিড টার্ম তো কয়েকটা চ্যাপ্টার, এটা তো একটা চ্যাপ্টারের টপিক, বুঝলে? জি স্যার। Okay. So if you want to start a new business, suppose you are the entrepreneur, you want to start a new business, সেক্ষেত্রে you need to have some ideas. তো ধরে নিলাম তোমার আইডিয়া আছে, then you
you launch your business শুরু করবে, first thing you need to know, that is how you will finance your business এর ফাইন্যান্স কিভাবে হবে। বিজনেস শুরু করবে, প্রথমেই মাথায় কি আসবে, মানে আইডিয়া, সবকিছু তো আগে থাকতে হবে, এগুলি আছে মনে করো। এখন এটা শুরু করবে, লঞ্চ করবে বিজনেসটা, সেক্ষেত্রে এট ফার্স্ট হোয়াট শুড ইউ নিড টু হ্যাভ, কি থাকতে হবে তোমার, কি থাকতে স্যার হবে বলো? অর্থায়ন টাকা। ফাইন্যান্স থাকতে হবে, স্যার that মানি means মানি থাকতে স্যার। হবে। এবং মানি কোত্থেকে আসবে সেটি হলো একটি বড় প্রশ্ন। You want to start a new business, the capital or the financing or the money you need to start the business, and from where you will collect the money, that is the main question. কোত্থেকে আমরা টাকাটা কালেক্ট করব? কেউ হয়তো বলবে সেলফ ফাইন্যান্সিং, আই হ্যাভ দ্য মানি, নিজের টাকা আছে, সো আই ক্যান স্টার্ট এ স্মল বিজনেস। কারো হয়তো বলবে যে আমার নাই, ফ্রেন্ডের কাছ থেকে নিব। কেউ হয়তো বলবো যে ফ্যামিলির কাছ থেকে, বাবার কাছ থেকে নিব। মানে এক একজন এক এক রকম হয়তো এভাবে সোর্সটা আইডেন্টিফাই করবে। এবং এই যে বিজনেসটা শুরু করবে, টাকা মনে করো ম্যানেজ হয়ে গেল, তারপরে সেকেন্ড কাজ হলো ইউ উইল স্টার্ট ইউর বিজনেস। এই টাকাগুলি কোথায় খরচ করবে, তার মানে ইউ উইল পারচেজ দ্য গুডস কিনবে, অ্যাসেট কিনবে, র মেটেরিয়ালস কিনবে, যে বিজনেস তোমার সেটা ওই টাকা দিয়ে তো শুরু করবে। এবং এরপরে হলো এই বিজনেসটা শুধু মানে কি ইনভেস্ট করে রাখলে বা টাকা দিয়ে অ্যাসেট কিনে রাখলে এখানেই তো শেষ না, ইউ নিড টু অপারেট দ্য বিজনেস ইফেক্টিভলি, কিভাবে এটি রান করবে, প্রতিদিনকার খরচ কিভাবে মেনটেন করবে, তারপরে ডে টু ডে অনেক বিষয়াদি থাকে, এগুলি তোমার নিজের চিন্তা করে এগুলি ম্যানেজ করতে হবে। তাহলে এখানে কয়েকটি বিষয় আমরা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। এক নম্বরে বলেছি হাউ ইউ উইল কালেক্ট দ্য ফান্ড, টাকা কোত্থেকে আসবে। সেকেন্ডলি টাকাটা কোথায় তুমি খরচ করবে। আর থার্ডলি বলেছি যে তোমার এই বিজনেসটা ডে টু ডে প্রতিদিনকার কিভাবে এটি তুমি ম্যানেজ করবে, এই বিষয়গুলি কিভাবে মেনটেন করবে। এই তিনটি হলো গুরুত্বপূর্ণ বিষয় এবং এই টোটাল বিষয়টাই একটা ইস্যুর সাথে রিলেটেড, সেটি হলো মানি। তার মানে হাউ ইউ উইল কালেক্ট দ্য মানি, হাউ ইউ উইল ইউজ দ্য মানি, হাউ ইউ উইল ম্যানেজ দ্য ডে টু ডে অ্যাক্টিভিটিস পারপাস, মানি ম্যানেজমেন্ট। তাহলে আমরা এখান থেকে আমাদের কাছে স্পষ্ট যে ফাইন্যান্স ডিল উইথ মানি, ফাইন্যান্স কি নিয়ে ডিল করবে, মানি নিয়ে ডিল করবে। তার মানে এই মানির ম্যানেজমেন্ট নিয়েই সে কথা বলে। So in this course, basically we will focus on how we will manage the money, এবং এই মানি ম্যানেজমেন্টের মধ্যে এভরিথিং, কালেকশন, ইউজেস এন্ড ম্যানেজিং ডে টু ডে অপারেশনস, এভরিথিং উইল বি ইনক্লুডেড হিয়ার। তাহলে মানি ম্যানেজমেন্ট বলতে আমরা এই সবগুলি ইন ডিটেইল সবগুলিকেই বুঝছি এখানে। তার মানে if you want to talk about finance, we need to have that idea how to manage money. তাহলে এক কথায় what does finance mean, আমরা এক কথায় যদি আনসার দিতে চাই আমরা বলবো finance is the art and science of managing money. You got the point? বুঝছো? জি স্যার। জি স্যার। তাহলে ফাইন্যান্স কে এক কথায় ডিফাইন করলে স্যার কি আবার একটু বলবো? বললে ভালো হয়। ফাইন্যান্স ইজ দ্য জি স্যার। art and science of managing money. মূল কথা হলো মানি ম্যানেজমেন্ট, এর সাথে আমরা কি বললাম, আর্ট এন্ড সায়েন্স। কারণ মানি ম্যানেজ করা তো উইমজিক্যাল করলে হবে না, মানে যখন যা ইচ্ছে তাই করলে হবে না। দেয়ার শুড বি সাম রুলস রেগুলেশন। এই রুলস রেগুলেশন রিলেটেড টু ম্যানেজিং দ্য মানি, দিস ইজ দ্য আর্ট। আর সায়েন্স কি? সায়েন্স হলো অবজারভেশন, দেন এক্সপেরিমেন্টেশন, ফর্মুলেশন এন্ড কনক্লুশন, এই যে প্রসেস, সায়েন্টিফিক প্রসেস। তার মানে মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রেও তোমাকে অনেক সময় অবজার্ভ করতে হয় আমি কি করব, তারপর করে দেখতে হয় প্রফিট ঠিক মতো আসলো কিনা, যদি না আসে সেটাকে আবার রেকটিফাই করতে হয়। তাই এই কারণে এই যে বিভিন্ন প্রসেস আমরা মেনটেন করি, দিস ইজ দ্য পার্ট অফ সায়েন্স। আবার মানি তো আর ইচ্ছে মতো ইউজ করা যাবে না, মানিকে ব্যবহার করার জন্য উই নিড টু নো দ্য রুলস রেগুলেশনস, এগুলি হলো পার্ট অফ আর্টস। তাহলে এই কারণে আমরা বলতে পারি ফাইন্যান্স ইজ দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ ম্যানেজিং মানি। ওকে, বুঝছো? স্যার। জি বুঝো না স্যার। কি বলো?
বুঝো নাই কে? সবাই বুঝছো তাই না? সামি আছো? Yes, sir. সামি আসেন স্যার আসেন। আচ্ছা মাইক অফ হয়ে গেছে। হুম। সবাই তো আছে অনেকেই, কিন্তু কেউ কি আবার ঘুমোচ্ছে কিনা নাকি সবাই জি স্যার। active আছে? মোটামুটি স্যার আসতে আচ্ছা, এই জন্য একটু রেসপন্স করতে হবে তো। দরকার হয় ভিডিওটা অন করে দেখাই দিও আর কি। সবাই আছি জি আমরা। সরি স্যার। হ্যাঁ, ভিডিও অন করার সাহস না থাকলে অন্তত কথা বলো। যাতে বুঝে যায় তুমি জীবিত আছো, যাতে বুঝতে পারি আর কি। তো আবার শুয়ে শুয়ে আবার ঘুমাই যায় না, এই জন্য বললাম আর কি। তো যাই হোক, এই যে ফাইন্যান্সের মূল বিষয়, এক কথায় মানি ম্যানেজমেন্ট। এই মানি ম্যানেজমেন্টই হলো আমাদের মূল ফোকাস পয়েন্ট। তাহলে আমাদের আলোচনায় অলরেডি কয়েকটি বিষয় স্পষ্ট। সেটি কি কি? ডেফিনেশনের মধ্যে আমরা বলেছি, এক নম্বর হলো টাকা কোত্থেকে আসবে, মনে রাখবে। এক নম্বর কি Yes, sir. বলেছি? হাউ টু কালেক্ট দ্য ফান্ড, টাকা স্যার কোত্থেকে টাকা আসবে, কোথায় থেকে আসবে? সোর্স অফ মানি। সোর্স। সেকেন্ডলি, টাকাটা কোথায় খরচ করব, ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট। আর থার্ড হলো হাউ টু ম্যানেজ ডে টু ডে স্যার প্রফিট। অ্যাক্টিভিটিস। হাউ টু ম্যানেজ মানে ডে টু ডে অ্যাক্টিভিটিস, প্রতিদিনকার বিভিন্ন বিষয় মানি ম্যানেজমেন্টের, সেই বিষয়গুলি কিভাবে আমরা ম্যানেজ করব। ম্যানেজ করতে জি পারবে। স্যার। এই তিনটি বিষয় ফাইন্যান্সের বেসিক এবং ইম্পর্টেন্ট বিষয়। তাহলে আমরা যে বললাম, এটাকে ফাংশনও বলতে পারো। তাহলে ফাংশনস, আমরা এখানে একটা টপিক লিখলাম না, ফাংশন। ইয়েস স্যার। তাহলে ফাংশনের মধ্যে তিনটি কি কি? রেইজিং ফান্ড, ফাংশনস এর মধ্যে তিনটা কি কি বলো, দেখতে পাচ্ছ স্যার না? রেইজিং ফান্ড, ইনভেস্টমেন্ট অফ ফান্ড, ইয়েস স্যার, ম্যানেজিং ডে টু অ্যাক্টিভিটিস। ওকে, এই তিনটা ফাংশনকে এবারে ফাইন্যান্সের ভাষায় বলি আমরা। এগুলি তো নিজের ভাষায় বললাম, রেইজিং ফান্ড, ইনভেস্টমেন্ট। ফাইন্যান্সের ভাষায় রেইজিং ফান্ডকে আমরা কি বলবো? ক্যাপিটাল স্ট্রাকচার। ক্যাপিটাল। Capital structure. স্যার 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 জি। কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার আপনি যে রেকর্ড করতেছেন স্যার, এই রেকর্ডিংটা কি আমরা পাইতে পারি? হ্যাঁ, কারণ সেটা তো হ্যাঁ, শুরুতেই ইউটিউবে আপ করবে। সেটা তো শুরুতেই বলে দিছি যে এটা স্যার শুরুতে ইউটিউবে একটু দিব। লেটে ঢুকছে তো। ইউটিউবে দিব, আচ্ছা, পরে thank you, আবার sir. তুমি দেখতে পাবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আমরা ইউটিউব থেকে, মানে আপনার কি চ্যানেল আছে স্যার? আমরা হ্যাঁ, connect আমার করবো। চ্যানেল আছে, ওখানে সবই আছে দেয়া। ও আচ্ছা 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 স্যার। জি স্যার, সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাআল্লাহ, বেল আইকনে লাগাই দিও। হ্যাঁ, তাহলে অল ইনশাআল্লাহ। অল নোটিফিকেশন সবার আগে আপনার কাছে আর চলে বললেন যাবে। না তো। অ্যাডভান্স থ্যাঙ্কস দিয়ে দিলাম। জি স্যার। সাবস্ক্রাইব করার আগেই থ্যাঙ্কস দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা ওয়ার্কিং আমি সাবস্ক্রাইব ক্যাপিটাল করে স্যার বেল ম্যানেজমেন্ট। বাটন বাজায় দেবো স্যার, তাহলে তো স্যার আমাকে ডাবল থ্যাঙ্কস দেওয়া উচিত। একটা থ্যাঙ্কস দিলাম, আর একটা পরে দিব। তো এখানে দেখো তিনটা কি কি বললাম? Rising fund, investment of fund,
রেজিং ফান্ডকে আমরা ফাইন্যান্সের ভাষায় কি বললাম? ক্যাপিটাল স্ট্রাকচার। Capital structure, sir. সেকেন্ডলি ইনভেস্টমেন্টকে কি বললাম? ক্যাপিটাল বাজেটিং। থার্ডলি ম্যানেজিং ডে টু capital ডে budgeting. অ্যাক্টিভিটিস, প্রতিদিনকার যে বিভিন্ন খরচ এগুলি মেনটেন করা, এগুলিকে কি বললাম? ম্যানেজমেন্ট। ওয়ার্কিং ক্যাপিটাল। Working capital management. তাহলে এবারে আমরা বইয়ের ভাষায় কথা বলি যে what are the functions of finance? There are three basic function. Number one, capital structure, capital budgeting, then working capital. And capital structure deal with the raising fund, how we'll collect the fund for the business, what are the different sources and combination of different source, কোন কোন সোর্স থেকে আমরা ফান্ড কালেক্ট করব, এই বিষয়গুলি ডিল করবে ক্যাপিটাল স্ট্রাকচার। Capital budgeting will deal with the long-term investment and process of investment and how to take the decision of long-term investment. All sort of things will be discussed in capital budgeting. Long term এ কোথায় ইনভেস্ট করব, কিভাবে করব, কোথায় করলে বেশি প্রফিট, কোথায় আমরা করব না, এই বিষয়গুলি যাবতীয় ডিল করবে ক্যাপিটাল স্ট্রাকচার। And finally the short term assets and liability management বা শর্ট টার্মে ডে টু ডে যে বিষয়গুলি রয়েছে সেগুলি ম্যানেজ করা হবে আন্ডার দ্য ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। So this is the functions of finance or three important function of a financial management. So এটি মনে রাখতে হবে তোমাদের যে ফাইন্যান্সের ফাংশন বেসিক আর ইম্পর্টেন্ট ডিসিশন হলো তিনটি। এটি জিজ্ঞেস করলেও যাতে বলতে পারো, কি বলবে? ক্যাপিটাল স্ট্রাকচার, ক্যাপিটাল বাজেটিং এন্ড ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। ইউ গট দি পয়েন্ট? জি সবাই স্যার। বুঝছো? জি স্যার। তাহলে ফাইন্যান্সের ফাংশন কয়টি? তিনটি। তিনটি, sir. গুড। তাহলে এবার আমরা আসব প্রিন্সিপালস এর মধ্যে। প্রিন্সিপালস, প্রিন্সিপাল বলতে আমরা কি বুঝি? প্রিন্সিপালের বাংলা কি বলো তো? প্রধান। নীতি। নীতি, এটাই আমাদের এখানে প্রধান। সেটা তো স্পেলিং ডিফারেন্ট, PAL ওটা হলো প্রধান, আর এই PLES প্রিন্সিপাল সেটা হলো নিয়ম নীতি। তো আমরা এখানে আলাপ করব কোনটা? নিয়ম নীতি, Sir, নীতি, sir. প্রিন্সিপালস। জি, এক নাম্বার প্রিন্সিপালস অফ রিস্ক এন্ড রিটার্ন। প্রিন্সিপালস অফ রিস্ক এন্ড রিটার্ন। ওকে, তারপরে হলো টাইম, জি, স্যার। ভ্যালু অফ মানি। সেটা কি স্যার ঝুঁকি আর তারল্য এটা স্যার? জি জি, তারল্য না, রিটার্ন মানে হলো রিটার্ন তো বুঝো, গেটিং সামথিং, জি স্যার, দ্যাট জি ইজ স্যার। কল্ড রিটার্ন। টাইম, ভ্যালু অফ মানি, 2 নম্বর প্রিন্সিপাল। জি স্যার। তারপরে ডাইভার্সিফিকেশন। কয়টা প্রিন্সিপাল বললাম? পাঁচটা, স্যার পাঁচটা। পাঁচটা জি, ছয়টা স্যার। এরকম রয়েছে, ইম্পর্টেন্ট পাঁচটা বললাম। আর এর মধ্যে আবার সব বেশি ইম্পর্টেন্ট গুলি মার্ক করে দেই। এটা এই তিনটে যাতে ভুলে না যাও অন্তত। দেখতে পাচ্ছ? Yes,
স্যার। জি স্যার। ওকে, তাহলে এবারে আমরা একটু দেখি এগুলির মানে কি। ফার্স্ট অফ অল, প্রিন্সিপালস অফ রিস্ক অ্যান্ড রিটার্ন, এটার মানে কি? Where there is more risk, there is more return. তুমি যদি রিস্ক না নাও, রিটার্ন পাওয়ার জি কোনো স্যার। চান্স নাই। রিটার্ন পাওয়ার জন্য তোমাকে অবশ্যই তো রিস্ক নিতে হবে, তাই না? রিস্ক না নিয়ে গেইন করা যায় জি কোনো স্যার। কিছু? যদি রিস্ক না নাও, কোনো গেইন না হবে? স্যার। না স্যার। না স্যার। বিজনেসের ক্ষেত্রেও একই কথা। If you don't want to take any risk, then there is no chance of gaining. গেইন করতে হলে তোমাকে রিস্ক নিতে হবে। তাহলে ফাইন্যান্সের ক্ষেত্রে প্রিন্সিপালটা কি? প্রিন্সিপালটা হলো যেখানে রিস্ক কম, যেখানে রিটার্ন বেশি, তুমি সেখানেই ইনভেস্ট করবে। তাহলে মেইন প্রিন্সিপাল অফ ফাইন্যান্স ইজ দ্য মিনিমাইজিং দ্য রিস্ক অ্যান্ড ম্যাক্সিমাইজিং দ্য রিটার্ন। কোথায় তোমার রিটার্ন বেশি, সেখানে তুমি বিজনেস করবে, সেখানে তুমি ইনভেস্ট করবে। এবং কোথায় রিস্ক কম, সবচেয়ে কমানো যায়, সেখানেই তুমি এই বিজনেস অ্যাক্টিভিটিস গুলি করবে। ইউ গট দি পয়েন্ট? তার জি মানে স্যার। হোয়ার উই ক্যান জি স্যার। ম্যাক্সিমাইজ দ্য রিটার্ন অ্যান্ড মিনিমাইজ দ্য রিস্ক, দ্যাট ইজ আওয়ার টার্গেট। সেটাই আমরা সেখানে যাব, সেই বিজনেসে যাব, সেই কাজে যাব। এটাই হলো প্রিন্সিপালস অফ রিস্ক অ্যান্ড রিটার্ন। Secondly, time value of money. Time value of money, money ki? Money is losing its purchasing power day by day. The value of 1 taka today is not same the value in future. আজকের 1 টাকা আগামীকালের 1 টাকা সমান নয়। Because the purchasing জি power স্যার। of money is decreasing day by day. অন্য কথায় বললে জিনিসপত্রের দাম বাড়ছে। জিনিসপত্রের জি দাম স্যার। বাড়ছে না প্রতিদিন? জি স্যার, গরিবের টাকা নেই স্যার, সব টাকা বড় লোকের কাছে। হুম, যাদের টাকা আছে ওদের তো টাকা বাড়তেছে দিন দিন, আর যাদের নাই ওদের আর জি কমতেছে। স্যার। জি স্যার, এইটা ফ্যাক্ট স্যার। যাদের টাকা আছে ওরা খরচ করার জায়গা পায় না, পরে কি করবে? পরে ওই সি বিচে গিয়ে খরচ করে, 5 স্টার হোটেলে গিয়ে খরচ করে, বাইরে ঘুরতে যায়, কি করবে? খরচ করার জায়গা নেই তো। আর যাদের টাকা নাই ওরা কি ভাবে? টিউশন ফিটা দিতে পারবো তো এই মাসে, তাই না? তাই ভাব না? আর যাদের নাই তারা হচ্ছে যে তারা কি হয় পরীক্ষার রেজাল্ট পাবলিশ হবে তো, তাই ভাবে। আর যাদের টাকা আছে ওদের খরচ করার স্যার টাকা লাগবে পরীক্ষা গেলে। স্যার এখানে তো 10% দিয়ে ওয়েবার ছিল, এখন তো আর এটা আবার বন্ধ করে দিয়েছে স্যার। আমরা গরিবরা কই যাবো স্যার? আমরা জি স্যার। ওইটা তো 1 সেমিস্টারের জন্য ছিল, ওই সেমিস্টার তো জানুয়ারিতে শেষ। স্যার এখন তো ইয়া চলতেছে, করোনা তো এখনো চলতেছে স্যার। এই হিসাবে যখন খুলবো তখন ওই 10% ক্যান্সেল করা উচিত ছিল। ওটা তো অথরিটিকে বলতে পারো, তোমরা না একবার ইয়ে করলে। স্যার আমি আজকে গেছি, আমি বিসির সাথে কথা বলতাম লইছি, আমরা ঢুকতেও যায় না, তোমরা একবার মানে আন্দোলন করলে না, কথা বলতে দেয় না। ক্যাম্পাসে গিয়ে সবাই একবার ইয়ে করলে না, অথরিটির স্যার সাথে আমাদের কথা বললে? নতুন সেমিস্টার কি স্যার জানুয়ারি থেকে আমার শুরু হয়েছে? কাছে মনে হয় না স্যার এই করোনা এরকম একটা মহামারী অবস্থার মধ্যে স্যার 10% যথেষ্ট। কারণ স্যার একটা স্টুডেন্ট যদি স্যার 1000 টাকা দিতে পারে, সে 100 টাকা দেওয়ার ক্যাপাসিটি থাকে স্যার। তো স্যার মানে আমার মনে হয় এর থেকে আরো বেশি বাড়ালে আরো মনে হয় ভালো হয়। কারণ আসলে সবার তো আর্থিক অবস্থা একরকম না, অনেকে কষ্ট করে থাকে। সেটা সেটা ঠিক আছে, স্যার সেটা ঠিক আছে, 10% কিন্তু ছাড় দিলে স্যার কি হবে? এটা ঠিক আছে, কিন্তু অথরিটি এই বলতে, অথরিটি যেটা সবসময় বলে সেটা হলো যে আমরা তো এমনিতেই টিউশন ফি কম নেই অন্যান্য ইউনিভার্সিটি থেকে, এটা বলে। সেকেন্ডলি তারা বলে যে আমরা তো এমনিতেই মান্থলি ইনস্টলমেন্ট নেই, অনেক ইউনিভার্সিটি তো রেজিস্ট্রেশনের সময় শুরুতেই নিয়ে নেয়, আমরা তো এইসব সুযোগ অলরেডি আগে থেকেই দিয়ে আসছি, এখন আর কমাইলে তাহলে ভার্সিটি কেমনে চলবে, এগুলি বলে আর কি তারা।
You got the point? স্যার এই যে ডেভেলপমেন্ট ফিটা স্যার এটা তো নেওয়ার তো স্যার কোনো প্রয়োজন পড়ে জি না। স্যার। সেটা তোমরা হয়তো কথা বলতে পারো যে এখন ডেভেলপমেন্ট ফি, তারপরে ট্রান্সপোর্টেশন ফি, এগুলি তো আর এখন মানে কতটা যৌক্তিক ওটা কথা বলতে এগুলো পারো। নিতে আছে স্যার আমাদের কাছে। ঠিক আছে। ওটা তোমাদের দাবি, তোমরা তো বলতেই পারো, বলতে তো অসুবিধা নেই। চেয়ারম্যান স্যারের সাথে বলো বা ভিসি রেজিস্ট্রার এরা আছেন এদের সাথে গিয়ে কথা বলতেই স্যার পারো। এই ডেভেলপমেন্ট ফি নিয়ে তারপরে স্যার দেয়াল মেল করতে পারে না সামনে দিয়ে, হুম? এই নীতি আছে। না, একজন তো সবাই যৌক্তিক দাবি থাকলে লিখিত দিতে পারো, গিয়ে কথা বলতে পারো। ওটা তো তোমরা মানে স্টুডেন্টদের যে কোনো কথা বলার সুযোগ রয়েছে। তো যেটি আমরা বললাম রিস্ক এন্ড রিটার্ন, তারপরে টাইম ভ্যালু অফ মানি। ওই যে মানির ভ্যালু কমে যাচ্ছে, আজকের 100 টাকা আগামীকালের 100 টাকা সমান না, এই প্রিন্সিপালকেই বলা হয় টাইম ভ্যালু অফ মানি। Thirdly, diversification. Diversification is the risk minimization. মানে how we can minimize the risk. The way of minimizing risk is the diversification. কিভাবে আমরা রিস্ককে কমাবো, এর যে প্রক্রিয়াটা সেটাই হলো ডাইভার্সিফিকেশন। কারণ আমরা জানি তুমি যদি পার্টিকুলার একটা বিজনেস করো, ওই বিজনেসে তোমার লস হলে পুরোটাই লস, তখন বিজনেস বন্ধ হয়ে যাবে। আর তোমার জি যদি স্যার। ছোট ছোট 2-3টা অপশন থাকে, তাহলে একটাতে লস হলে তুমি আরো 2টাতে মেকআপ করে নিতে পারো। এই সিস্টেমটাকে বলা হয় ডাইভার্সিফিকেশন। ডোন্ট, একটা কথা আছে না, ডোন্ট পুট অল এগস ইন এ বাস্কেট। যে বাস্কেটের মধ্যে সব ডিম রাখলে তো বাস্কেটটা হাত থেকে পড়ে গেলে কি হবে, সব শেষ। তো এই সিস্টেমটাই হলো ডাইভার্সিফিকেশন। তুমি যদি চিন্তা করো ফ্যামিলির সবাই কক্সবাজার যাবো মনে করো, এখন একটা গাড়িতে উঠলে তো রোড অ্যাক্সিডেন্ট আল্লাহ না করুক হলে তো মানে সবারই বিপদ। এই জন্য যদি চিন্তা করো আচ্ছা আমরা 2-3টা গাড়িতে ভেঙে ভেঙে যাই, কেউ ওই গাড়িতে উঠুক কেউ এই গাড়িতে, তাহলে কোনো কারণে অ্যাক্সিডেন্ট যদি হয়ও সবাই তো আর একসাথে ক্ষতিগ্রস্ত হবে না। এটাকেই বলা হয় ডাইভার্সিফিকেশন। বুঝছো ডাইভার্সিফিকেশন, জি বুঝছো কিনা? স্যার। How we can minimize স্যার। the risk. Risk is everywhere, risk থাকবে, রিস্ককে তো আমরা অ্যাভয়েড করতে পারি না, কিন্তু রিস্ককে মিনিমাইজ করার চেষ্টা করা যায়, ডাইভার্সিফাই করার চেষ্টা করা যায়, এবং এর প্রক্রিয়া রয়েছে। Especially in case of business, we can try to minimize the risk by following the diversification technique. এর পরের প্রিন্সিপাল হলো প্রফিটেবিলিটি অ্যান্ড লিকুইডিটি। প্রফিটেবিলিটি, প্রফিট কখন হয়, যখন ইনভেস্টমেন্ট বাড়ে। লিকুইডিটি কাকে বলে, অ্যাভেলেবিলিটি অফ ক্যাশ। হাতে যদি ক্যাশ থাকে সেটাকে বলা হয় লিকুইডিটি। তোমার হাতে বেশি ক্যাশ থাকা মানে পকেট গরম, বলি না আমরা, পকেট গরম কখন হয়, হাতে ক্যাশ আছে, আর হাতে ক্যাশ থাকাটাকেই বলে লিকুইডিটি। মোর ইউ হ্যাভ দ্য ক্যাশ, মোর লিকুইডিটি ইউ হ্যাভ। যত বেশি ক্যাশ হাতে থাকবে তত বেশি লিকুইডিটি রয়েছে তোমার। আর প্রফিটেবিলিটি কখন হবে, যত বেশি ইনভেস্টমেন্ট হবে তত বেশি তোমার রিটার্ন হবে, তার মানে তত বেশি তোমার প্রফিট বাড়বে। তাহলে এই দুইটার সাথে সম্পর্ক হলো নেগেটিভ, একটা বাড়লে আরেকটা কমবে। কারণ ইনভেস্টমেন্ট যত বেশি হবে প্রফিট তত বাড়বে, কিন্তু হাতে তখন ক্যাশ কমে যাবে, কারণ সবই তো তুমি ইনভেস্ট করে রেখেছো। আবার হাতে যদি ক্যাশ বেশি রাখো লিকুইডিটি বাড়বে, সেক্ষেত্রে আবার ইনভেস্টমেন্ট কমে যাবে, তোমার প্রফিট কমবে। So the relation between liquidity and profitability is inverse or negative. তাহলে আমরা কি করব, প্রফিট কতটুকু দরকার সেই অনুযায়ী ইনভেস্ট করব, এবং লিকুইডিটি কি পরিমাণ দরকার সেই অনুযায়ী হাতে ক্যাশ রাখবো। তুমি যদি চিন্তা করো আমি ক্যাম্পাসে যাব, তাহলে আমার খরচ কত, জি স্যার। ক্যাম্পাসে ক্লাস করতে যাব আমি, হয়তো বাস ভাড়া চিন্তা করবে বা রিক্সা ভাড়া চিন্তা করবে, বা গিয়ে নাস্তা করতে হবে, চা খেতে হবে, সো এতটুকু তুমি চিন্তা করবো যে এতটুকু যদি পকেটে থাকে তাহলে ইটস এনাফ, আমার 1000 টাকা না থাকলেও চলবে। তাহলে এটা হলো লিকুইডিটি।
আর যে মনে করো 5,000 টাকা মানি ব্যাগে নিয়ে ঘুরে ক্লাসে যায়, তো এটা দরকার নাই তো তোমার, এটা হলো এক্সট্রা এক্সেস। তো এই বেশি টাকা হাতে রাখা মানে কি, মানে তুমি টাকাটা ব্যাংকে রাখতে পারতে, তুমি ইনভেস্ট করতে পারতে, সেখান থেকে তুমি কিছু প্রফিট করতে পারতে, সেটা তো আর এখন পারলে না, বিকজ তুমি এটা হাতেই রেখে দিয়েছো। তার মানে লিকুইডিটি যত বেশি থাকে প্রফিটেবিলিটি তত কমে যায়। ইউ গট দি পয়েন্ট? জি স্যার। ওকে, তারপরে আমরা দেখব লাস্ট অন ক্যাশ ফ্লো। প্রিন্সিপালস অফ ক্যাশ ফ্লো, অলওয়েজ উই এক্সপেক্ট মোর ক্যাশ ফ্লো ইন রিসেন্ট টাইম। আমরা চাই আজকে বিজনেস করব, কালকেই যাতে বেশি ক্যাশ ফ্লো আসে, মানে হাতে যাতে বেশি ক্যাশ আসে প্রফিট হিসেবে, আগামীকাল যাতে আরো বেশি আসে, তারপরের দিন আরো বেশি আসে। তার মানে আমরা বেশি বেশি ক্যাশ ফ্লোকে প্রায়োরিটি দেই, এবং আজকের ক্যাশ ফ্লোকে এক মাস পরের ক্যাশ ফ্লোর চেয়ে আজকের ক্যাশ ফ্লোকে বেশি প্রায়োরিটি দিই। রিসেন্ট টাইমের ক্যাশ ফ্লোকে আমরা উই গিভ মোর প্রায়োরিটি। এই কারণে এই প্রিন্সিপাল কি বলা হয়, প্রিন্সিপালস অফ ক্যাশ ফ্লো। তুমি যদি দেখো আমি এখানে ইনভেস্ট করলে এক বছরে আমি 12 মাসে 12,000 টাকা পাবো, আর একটা জায়গাতে ইনভেস্ট করলে আমি 12 মাসে 12,000 পাবো, কিন্তু প্রথম 3 মাসেই 4,000 করে আমি 3 মাসে 12,000 পেয়ে যাব, পরের মাসে পাবো না, কিন্তু শুরুতেই পেয়ে যাব। সেক্ষেত্রে তুমি কোনটা চুজ করবে? তুমি তো 12 মাস ওয়েট করবে না, যেটা 3 মাসের মধ্যেই তুমি 12,000 পেয়ে যাও সেখানে। স্যার 3 মাসেরটা। তাহলে এটাই হলো প্রিন্সিপালস অফ ক্যাশ ফ্লো। তার মানে মোর ক্যাশ ফ্লো ইউ হ্যাভ, সো ইউ উইল গিভ প্রায়োরিটি। আর যদি আরেকটা ইনভেস্টমেন্ট দেখো তুমি, যে তুমি প্রথম 3 মাসে কিছু পাচ্ছ না, তারপরের 3 মাসে 2,000 করে পাচ্ছ, তারপরে শেষের দিকে গিয়ে বেশি পাচ্ছ, ওইটা প্রায়োরিটি দিবে নাকি প্রথম 3 মাসে 12,000 পেয়ে যাবে সেটা প্রায়োরিটি দিবে? তার মানে যেটা আগে পাচ্ছ তুমি সেটাই প্রায়োরিটি দিচ্ছ, পরেরটা কম প্রায়োরিটি দিচ্ছ। তো দিস প্রিন্সিপাল ইজ কল্ড ক্যাশ ফ্লো প্রিন্সিপাল। মানে আমরা যেখানে বেশি আগে আগে ভাগে পাই সেটাকেই আমরা বেশি প্রায়োরিটি দিই। You got the point? জি স্যার। দীপমণি কি বলছে, ভার্সিটি খুলবে 24শে মে থেকে, কি বলছে? বলছে? 28 তারিখ থেকে স্যার। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। আচ্ছা স্যার, যদি আমার হাতে দুইটা অপশন থাকে, একটা হচ্ছে যে আমি 3 মাস পর থেকে 2,000 করে পাবো বা আস্তে আস্তে এটা বাড়বে, আবার যদি আরেকটা অপশন থাকে যে আমি প্রথম দিকেই প্রথম মাসে 12,000 পাবো, বাট আস্তে আস্তে এটা বা এরকম ফিক্স থাকবে বা এটা থেকে কম হতে পারে ফিউচারে। তো স্যার তাহলে তো স্যার আমার মনে হয় ওই যেটা আহ, আস্তে আস্তে বাড়বে মানে সেটার দিকে আমার ঝোঁকা উচিত নাকি স্যার? দুইটা ইনভেস্টমেন্টের রিটার্ন যদি সমান থাকে, মনে করো এখান থেকে 12,000 পাবো, ওখান জি স্যার। থেকে 12,000 পাবো, যদি এরকম হয় সেক্ষেত্রে তুমি প্রায়োরিটি দিবে যেটা আগে বেশি পাচ্ছ, আর যেটা পরে বেশি পাবে, মানে পাচ্ছ তো 12,000, এটা আগে পাইলে তোমার আগে ভালো। জি ইনভেস্টমেন্ট যখন আমরা করি তখন এখান থেকে টোটাল কত আমরা পেতে পারি সেটা তো আগে একটা এস্টিমেট করা হয়, তারপরে দেখা হয় যে এটা কবে নাগাদ পাচ্ছি। জি তো সেক্ষেত্রে আমরা বললাম প্রিন্সিপাল অফ ক্যাশ ফ্লো ডিফাইন আচ্ছা যে আর্লিয়ার ইউ গেট ইউ উইল গিভ প্রায়োরিটি, যত আগে পাবে তুমি সেটাকেই প্রায়োরিটি দিবে, কিন্তু পরে পেলে প্রায়োরিটি দিবে না, কারণ পাচ্ছ তো অ্যামাউন্ট তো সেমই পাচ্ছ, তুমি টোটালটার কথা বলছি, টোটাল সেমই পাচ্ছ, কিন্তু যদি আগে পাও তাহলে জি আগে স্যার। সেটাকেই প্রায়োরিটি দিবে। ইউ গট দি পয়েন্ট? জি স্যার, বুঝতে পারছি স্যার। জি স্যার। তো আমরা দিস আর দ্য প্রিন্সিপালস যেগুলি আমরা এখানে বললাম, রিস্ক এন্ড রিটার্ন, টাইম ভ্যালু অফ মানি, ডাইভার্সিফিকেশন, প্রফিটেবিলিটি এন্ড লিকুইডিটি এন্ড প্রিন্সিপালস অফ ক্যাশ ফ্লো। পরীক্ষার সময় যদি জিজ্ঞেস করি এগুলি প্রিন্সিপাল গুলি বলো, এগুলির নাম বলবে। যদি এক্সপ্লেইন করতে বলি হোয়াট ডু ইউ মিন বাই রিস্ক এন্ড রিটার্ন,
এই প্রিন্সিপাল, তখন তুমি এটাকে এক্সপ্লেইন করবে। যদি কোশ্চেন করা হয় হোয়াট ডু মিন বাই ডাইভার্সিফিকেশন, এটাকে এক্সপ্লেইন করবে। মানে এতটুকু বলার মতো যতটুকু পারা দরকার তুমি ততটুকু ভালো করে শিখবে। ওকে, বুঝছো সবাই? শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। Okay. স্যার। তাহলে তোমাদের এর পরের কাজ হলো বইটা কালেক্ট করা। আর স্যার দুইটা আজকে ভার্সিটিতে গেছিলাম, লাইব্রেরি খোলা পাইনি স্যার। লাইব্রেরি তো 10টা থেকে 2টা পর্যন্ত খোলা থাকে, তুমি কয়টায় গেছো? স্যার আমি স্যার 2টার ওইদিকে গেছিলাম স্যার। আমি বাসায় আসলাম স্যার 40-এ বাসায় ঢুকছি স্যার। তারপরে আপনার ক্লাস একটু 10 মিনিট লেট হয়েছে ঢুকতে। আপনি 10টা থেকে 2টার মধ্যে গেলে ভার্সিটি সবকিছু খোলা পাবেন। হুম, ওই টাইমে 10টা যাবে, থেকে 10টা 2টা। থেকে আচ্ছা 2টা। স্যার কালকে আরেকবার যাবো স্যার। আজকে বেতনের আমার বেতনের কিছু কাজ ছিল স্যার, ওইগুলো শেষ করার জন্য গেছিলাম। আচ্ছা আচ্ছা, আর তোমাদের তো যদি কাছেই আমাদের আছে, তোমরা বিবিএ যে কোনো ডিপার্টমেন্টের দিনই যেতে চেয়ারম্যান স্যার পারো। বা রেজিস্ট্রার স্যার এদের সাথে আপনার যদি কোনো কথা বলতে হয়, তাহলে আপনি হয়তো ওই যে বুধবার আর শুক্রবারে গেলে হয়তো তারা থাকে, আমি যতদূর জানি। থাকে, আবার মাঝে মধ্যে অন্য দিনও থাকে, এই জন্য দরকার হলে ফোন দিয়ে যাবে। কোনো টিচারকে যদি জি স্যার, স্পেসিফিক সেটাই দরকার হয় তাকে ফোন দিয়ে যাবে, সে কোন দিন কখন পাওয়া যাবে সেই হিসেবে। তো আজকে তোমরা জয়েন করেছো কতজন? 12 জন। এর মধ্যে রিটেক আছো কে কে? তাসনিম আর আর কে আছে? স্যার আমাদের ব্যাচে রিটেক বাইরে শুধু স্যার একজন। আমি এটা তো জাহিদ আমাদের স্যার, ড্রপ থার্ড দিছিলাম। ব্যাচে। আচ্ছা, ড্রপ দিয়েছো তুমি। তুমি একজন, আমরা দুইটা মেয়ে আছি। 2 জন স্যার। মল্লিকা আর স্যার আমি তাসনিম। 41। স্যার আমি স্যার 40 আমি ব্যাচের। এমডি জাহিদ স্যার, 33rd ব্যাচ স্যার, 007 স্যার আমার রোল। তো স্যার আমার হচ্ছে আমি রিটেক না স্যার, এটা হচ্ছে কি আমার সেমিস্টার ড্রপ ছিল। আর আমাদের ক্লাস তো হচ্ছে স্যার 33rd আর 32 একসাথে। তো ওই আমাদের পঞ্চম সেমিস্টারটা মানে ওই হয়েছিল আর কি, মানে আমাদের ওইটা বাদ দিয়ে আমাদের 32 এর সাথে অ্যাড করে দেওয়া হয়েছিল, হ্যাঁ বুঝছি, তাদের একটা সাথে সেমিস্টার কন্টিনিউ তোমাদের করছিলাম গ্যাপ আমরা। ছিল, বুঝছি। হুম, জি স্যার, জি স্যার। স্যার তারপরে হচ্ছে আমি আবার আমার একটু প্রবলেমের জন্য সেমিস্টার ড্রপ দিছিলাম, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি ওই এই সেমিস্টারটা এখন এদের সাথে কন্টিনিউ করতেছি। আর 40 ব্যাচের কে আছো? স্যার আমি স্যার ফজলে রাব্বি। ফজলে রাব্বি। আর এই যে আরেকজন দেখা যাচ্ছে 40 ব্যাচের 2। রিজন আহমেদ স্যার। তাহলে তো অনেকজনই তো আছো, 4-5 জনই তো তাইলে আছো এখানে। ওকে ফাইন, তো তোমরা সবাই বইটা কালেক্ট করে ফেলো। আজকে আর নতুন টপিকে যাব না, বইটা সবাই কালেক্ট করে ফেলো যতটুকু পড়লাম আজকে এ পর্যন্ত। আর আগামী ক্লাসে আবার ফার্দার চ্যাপ্টারটা শেষ করব। আর এই ভিডিওটা আমি আপলোড করে দিব, তোমাদের গ্রুপে লিংক দিয়ে দিব, এরপরে তোমরা ঢুকে দেখতে পারবে রেগুলার। ওকে, স্যার আমাদের প্রেজেন্টটা নিছেন? প্রেজেন্ট তুমি জয়েন করেছো, যারা জয়েন করেছো অটো আমার এখানে রেকর্ড হয়ে যাবে আর কি। ক্লাসে ঢুকলেই আমাদের এখানে সফটওয়্যারে রেকর্ড হয়ে যায়, ওখানে আমরা ঢুকলেই দেখতে পারি কে কে ক্লাস করেছে। ওকে, জি স্যার। জি স্যার। কোনো কোশ্চেন থাকলে বলো, না বুঝলে বলো, প্রশ্ন থাকলে, নাহলে শেষ করে দেব। স্যার ডিফিনেশন কই পাবো স্যার এগুলার? ডেফিনেশন বইয়ে পাবে, আর আমি তো একটা বলে দিলাম, আরো ডিটেইলস বইয়ে পাবে। এই জন্য তো বললাম যে আগে বইটা কালেক্ট করো, আগামী ক্লাসে যাতে বইটা থাকে চেষ্টা করো সবাই। আর বইটা লাগবে আমাদের, কারণ আমরা যা পড়বো বই থেকেই পড়বো। এর ম্যাথমেটিক্যাল পার্ট যেটি রয়েছে সেটিও বই থেকে পড়বো, এই জন্য বইটা থাকলেই তোমাদেরই ভালো। ওকে, তো ইনশাআল্লাহ সবাই বইটা কালেক্ট করো, দেখা হবে পরের ক্লাসে। পরের ক্লাস কবে তোমাদের সাথে?
বুধবার নাকি? হুম? পরের ক্লাস কবে? দেখতো স্যার। আচ্ছা, যাই হোক, পরের ক্লাসের মধ্যে তোমরা বইটা কালেক্ট করো, বুধবার হোক আর বৃহস্পতিবার যেদিনই হোক। শিডিউল টাইমে আবার ক্লাস হবে ইনশাআল্লাহ। বাই দিস টাইম সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আসসালাম।